সায়েন্স এসটি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর এসএনদের বইয়েতে যত এমসিকিউ আছে লিমিট চ্যাপ্টারের, সেই লিমিট চ্যাপ্টারের এমসিকিউ অঙ্কগুলো আমরা সলিউশন করব এবং স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। বহুবিকল্প উত্তরধর্মী প্রশ্নের একের দাগে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই রুট এক্স। এবার আমরা যদি এখানে দুটো এক্সের জায়গায় যদি এক্সের যে লিমিটিং ভ্যালু পুট করে দিই তাহলে 0/0 ফর্ম চলে আসবে, কারণ এখানে 0 পুট করলে সাইন 0 তার ভ্যালু 0, আর এখানে যদি 0 পুট করি রুট 0 0। এবার উপরটা যদি 0 আসে আমাদের কোনো ব্যাপার না, আমরা সেক্ষেত্রে ক্যালকুলেশন তো করতেই পারি বা লিমিটিং ভ্যালু যেটা বা এই অঙ্কের সলিউশন পেতে পারতাম, কিন্তু এইখানে যেহেতু নিচে 0 চলে আসছে তাহলে নিচে 0 মানে আনডিফাইন্ড, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কোনো সলিউশন পাবো না। তাই আমরা কি করেছি যে উপরে এবং নিচে একটা করে রুট এক্স দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এক্স ইন্টু এক্স রুট এক্স ইন্টু রুট এক্স এক্স হয়ে যাবে, আর উপরের যে রুট এক্স ছিল সেটা এখানে রেখেছি, আর সাইন এক্সটা অর্থাৎ সাজিয়ে নিয়েছি একটু। তারপরে আমরা দেখতে পাবো যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 রুট এক্স, দুটো পার্টে সেপারেট করে দেওয়া হয়েছে। তারপর এবার আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স 1 হয়, তার জন্য এই 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 রুট এক্স, এখানে যদি 0 পুট করি তাহলে 0 চলে আসছে, তাহলে 1 ইন্টু 0 অ্যান্সার হলো 0, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশান এ হবে উত্তর। ওকে, তাহলে তার পরের অঙ্ক 2-এর দাগের অঙ্কটা দেখা যাক। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই সাইন এক্স। এরপর আমরা কি করছি, লিমিট এক্স টেন্স টু 0 এই উপরটাকে এক্স দিয়ে ডিভাইড করা হয়েছে, আবার নিচেরটাকেও এক্স দিয়ে ডিভাইড করা হয়েছে। তাহলে দুটোকেই যদি এক্স দিয়ে ডিভাইড করি তাহলে দু জায়গায় কেটে যাবে, তাহলে কোনো অসুবিধা নেই, দু জায়গাকে আমি এক্স দিয়ে ডিভাইড করতেই পারি। তারপরে লিমিটটাকে উপরে আর নিচে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই এক্স, তারপরে নিচে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। ওকে, তারপর আমরা কি করেছি, লিমিট 3x টেন্স টু 0 সাইন 3x বাই 3x ইন্টু 3। কেন, আগের লাইনে ছিল আমার 3x ছিল, 3x রেখেছি, এক্সের জায়গায় 3 লিখেছি, তাহলে এই 3টাকে এলিমিনেট করতে গেলে এখানে একটা 3 গুণ করতে হবে। আর এখানে ছিল x টেন্স টু 0, আমি করেছি 3x টেন্স টু 0। কেন, x টেন্স টু 0 মানেই তো 3x টেন্স টু 0, অর্থাৎ এক্সের মান যদি 0-র খুব কাছাকাছি হয় তাহলে তার জন্যে 3xটার মানও খুব 0-র খুব কাছাকাছি হবে, তার মানে আমরা বলতে পারি x টেন্স টু 0 ইমপ্লাই 3x টেন্স টু 0। আর নিচেরটা যেমন ছিল তেমনই আছে। এবার আমরা কি করব, যে এটা জানি যে লিমিট 3x টেন্স টু 0 সাইন 3x বাই 3x, অর্থাৎ সাইনের সঙ্গে যে পার্টটা আছে সেই পার্টটাই নিচে আছে এবং তারই লিমিটিং ভ্যালু আছে, অর্থাৎ এই টোটাল পার্টটার জন্য ভ্যালু আমরা জানি 1, তার সঙ্গে 3 ইন্টু আছে, অর্থাৎ তার জন্য উপরের পার্টটা হবে 3, আর এই পার্টটা একই রকমভাবে সাইনের সঙ্গে যে পার্ট আছে সেই পার্টই নিচে আছে এবং তারই লিমিটিং ভ্যালু আছে, অর্থাৎ এই পোর্শনটার জন্য 1 পাবো, তাহলে 3/1 ইকুয়াল টু 3, তাহলে আমার অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে আমার এখানে অপশান বি। ওকে, 3 নম্বর প্রশ্ন, লিমিট এক্স টেন্স টু π/2 cos x বাই π/2 মাইনাস এক্স। এক্ষেত্রে আমরা কি করব, এই π/2 মাইনাস এক্সটাকে আমরা জেড ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে π/2 মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরা হয়েছে, তাহলে আমার দেওয়া ছিল কি এক্স টেন্স টু π/2, তাহলে দেখো এখানে যদি এক্স টেন্স টু π/2 বসানো হয়, অর্থাৎ এর ভ্যালুটা যদি π/2-র খুব কাছাকাছি হয়, তাহলে কি π/2 মাইনাস π/2-র কাছাকাছি খুব কাছাকাছি যদি মান হয়, তাহলে কি এটা প্রায় 0-র কাছাকাছি চলে যাবে, আর সেটাই তো জেডের মান, অর্থাৎ জেড টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তাহলে ওই জন্য আমি লিখে দিয়েছি যে অতএব এক্স টেন্স টু π/2 ইমপ্লাই জেড টেন্স টু 0। তাহলে এই পার্টটা আমি জেড ধরেছিলাম, তাহলে তার জায়গায় জেড লিখেছি। তাহলে একই রকমভাবে এক্সটাকে চেঞ্জ করবো কীভাবে, আমি এক্সটাকে যদি সাইড ওভার করি এবারে পজিটিভ এক্স হবে, আর এই জেডটা বেড়েছে মাইনাস হবে, অর্থাৎ π/2 মাইনাস জেড হবে এক্সের ভ্যালু, তাহলে এক্সের জায়গায় লিখেছি π/2 মাইনাস জেড, আর নিচেরটা জেড ধরেছিলাম এখানে, আর এই জেড ধরার জন্য এক্স টেন্স টু π/2 আমার গিভেন ভ্যালু, তার জন্য জেড টেন্স টু 0, ওই জন্য এক্স টেন্স টু π/2-র জায়গায় জেড টেন্স টু 0 বসানো হয়েছে। ওকে, তারপরে এবার আমরা জানি cos 90 মাইনাস থিটা হয় সাইন থিটা, তাহলে একই রকমভাবে এটা আমি লিখে দিয়েছি, আর নিচে যেমন ছিল বা জেড টেন্স টু 0। এবার এই ফরমেশনটা আমরা জানি যে সাইনের সঙ্গে যে পার্ট সেই পার্টই নিচে এবং তারই লিমিটিং ভ্যালু, অর্থাৎ এই পুরো পার্টটার জন্য ভ্যালু হবে কত, 1, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশান সি। ওকে,
তারপরের অঙ্কে আসি। লিমিট এক্স টেন্স টু π/4 সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস π/4। একই রকমভাবে আমরা এক্স মাইনাস π/4টাকে জেড ধরবো। তাহলে একই রকমভাবে এক্স টেন্স টু π/4 হলে, অর্থাৎ এক্সের ভ্যালু যদি π/4 খুব নিয়ারেস্ট হয়, তাহলে π/4 নিয়ারেস্ট কোনো ভ্যালু মাইনাস π/4, তার মানে কি নিয়ারেস্ট জিরোর খুব কাছাকাছি মান, অর্থাৎ এক্সের মানটা যদি π/4 খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রে জেডের ভ্যালুটা কত, যে জিরোর কাছাকাছি চলে আসছে। ওই জন্য যেখানে ছিল এক্স টেন্স টু π/4 আমি সেখানে লিখেছি জেড টেন্স টু 0। ওকে, একই রকমভাবে এই এক্সটাকে চেঞ্জ করা হয়েছে। এক্সটাকে কী করে চেঞ্জ করা হয়েছে, এই π/4টাকে ওপারে পাঠিয়ে দিলে এক্সের ভ্যালু কত হচ্ছে, জেড প্লাস π/4। তাহলে ওই জন্য এক্সের জায়গায় লেখা হয়েছে জেড প্লাস π/4 বা π/4 প্লাস জেড। একই রকমভাবে এই এক্সের জায়গাও লেখা হয়েছে, এটা তো জেড ধরাই হয়েছিল, আর এক্স টেন্স টু π/4 হওয়ার জন্য আমাদের ধরা অনুযায়ী জেড টেন্স টু 0 হয়েছে। ওকে, এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি, সাইন এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করেছি। সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। একই রকমভাবে কস এ প্লাস বি সূত্র কসে কস বি মাইনাস সাইন এ সাইন বি। লিমিট জেড টেন্স টু 0 যেমন ছিল তেমনই আছে, নিচের জেডটা যেমন আছে তেমনই আছে। ওকে, তাহলে নেক্সট পার্ট আমরা কি করছি না, লিমিট জেড টেন্স টু 0, এবার π/4 সাইন π/4 এর ভ্যালু 1/√2 পুট করে দিয়েছি, আর এটা যেমন ছিল তেমন রেখেছি। সিমিলারলি এখানেও ভ্যালু 1/√2 পুট করা হয়েছে, আর সাইন জেড যেমন ছিল তেমন রেখেছি। এরপরে কি করেছি, এখানেও ভ্যালু পুট করেছি, এখানেও ভ্যালু পুট করেছি, এবং এই ব্র্যাকেটটা তুলে দিয়ে সামনে যেহেতু মাইনাস ছিল, তাহলে এটার সাইন মাইনাস হচ্ছে, এটা প্লাস হচ্ছে, যা সেই চেঞ্জটা করা আছে। এই যে এখানে এর ভ্যালুটা বসিয়েছি, এটা যেমন ছিল এখানে বসানো হয়েছে, সামনে মাইনাস, আর মাইনাস থাকার জন্য এই মাইনাসটা প্লাস। এখানে এর ভ্যালুটা এই যে 1/√2 পুট করা হয়েছে, সাইন π/4 এর ভ্যালু, আর সাইন জেড যেমন ছিল বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে পরের পার্ট আমরা দেখছি লিমিট জেড টেন্স টু 0 যেমন ছিল তেমন আছেই। এবারে দেখো 1/√2 কস জেড, আর এখানে মাইনাস 1/√2 কস জেড এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে 1/√2 সাইন জেড, আরও একটা 1/√2 সাইন জেড, তাহলে কটা 1/√2, দুটো 1/√2 সাইন জেড। তাহলে ওই জন্য গিয়ে দুটো 1/√2 সাইন জেড, আর নিচে জেড ছিল যেমন সেটা দুটো সেপারেট করে একটু লেখা হয়েছে, অর্থাৎ এই যে 2/2 এরকম এই পার্টটা আর কি, এই যে এই পার্টটা একটা আছে, দুটো আছে, তাহলে দুটো, তাহলে 2/√2 সাইন জেড, ওই যে 2/√2 সাইন জেড, আর নিচে জেড যেমন ছিল তেমন বসিয়ে দেওয়া হয়েছে। এবার এটা জানি আমরা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের সামনে বের করে দেওয়ার পরে লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড। এবার আমরা সেই একই ফরমেশন পেয়ে যাচ্ছি, যে সাইনের সঙ্গে যে পার্ট আছে সেই পার্টটাই নিচে আছে এবং তার লিমিটিং ভ্যালু, অর্থাৎ এই টোটাল পার্টটার ভ্যালু হবে 1, তাহলে 1, আর এখানে 2 মানে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, একটা √2 এলিমিনেট হবে, উপরে একটা √2 থেকে যাবে, আর এই পার্টটার ভ্যালু হবে 1, তাহলে 1 ইন্টু √2 মানে √2। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে কি, অপশান ডি। 5 নম্বর প্রশ্ন, লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই এক্স মাইনাস 4। আচ্ছা, এক্ষেত্রে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ফরমেশনটা কেমন আছে না, ফরমেশনটা আছে এমনই যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এমনই ফর্ম যেখানে এন এর ভ্যালুটা আছে কি 5/2 আর এর ভ্যালু আছে 4। তাহলে সেক্ষেত্রে আমার সূত্র কি হয়, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, আমি সেই অনুযায়ী এন অর্থাৎ 5/2 এখানে বসিয়েছি, এ টু দি পাওয়ার অর্থাৎ এই যে 4 টু দি পাওয়ার, তারপরে এন মাইনাস 1 অর্থাৎ 5/2 মাইনাস 1, সেই অনুযায়ী ক্যালকুলেশন করেছি। তাহলে 5/2 যেমন ছিল 5/2 থাকলো, 4 টু দি পাওয়ার কি 5/2 মাইনাস 1, তার মানে এটা যদি ক্যালকুলেশন করি হবে 3/2। আচ্ছা, নিচে 2 মানে কি, এটা আমি ধরে নিতে পারি যে 4 এর রুট আর তার কিউব, এটা সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে √4 তার কিউব লিখতে পারছি, √4 মানে 2, আর 2কে কিউব করলে কি পাবো, 8 পাবো, তাহলে 5 2 ইন্টু 8, তার মানে এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি ভ্যালু পাবো আমি কত, 20। তার মানে আমার এখানে অ্যান্সার হবে অপশান ডি, 20। ওকে, তাহলে এবার নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। আমার দেওয়া আছে কি f(x) ইকুয়াল টু √(x+3/x+1). ওকে, এবার আমার বের করতে বলেছিল লিমিট এক্স টেন্স টু -3 + 0, অর্থাৎ এরকম ফর্ম যখন থাকে তখন আমরা কি করি, ফাংশানটা কেমন হচ্ছে এই লিমিটিং ভ্যালুর জন্যে
সেটা আগে আগে ডিফাইন করে নিতে হয়। তাহলে -3 + 0 মানে কি, -3-র ডান দিকের ভ্যালু। আচ্ছা, -3 ডান দিকের ভ্যালু কেমন হতে পারে? -3 ডান দিকের ভ্যালু হতে পারে -2.5 হতে পারে, -2.99 হতে পারে, এরকম কিছু হতে পারে ডান দিকের ভ্যালু। তা সেরকম ভ্যালু যদি আমি এই ফাংশানে পুট করি, তাহলে দেখো এখানে -2 পয়েন্ট সামথিং বসালে উপরটা অবভিয়াসলি পজিটিভ, কারণ এর -2 পয়েন্ট, এটা 3 আছে প্লাস, আর নেগেটিভটা 2 পয়েন্টের, তার মানে এই উপরটা অবভিয়াসলি পজিটিভ আসবে। ওই জন্য এটা যেমন পজিটিভ আছে, এখানে পজিটিভ কিছু চেঞ্জ করা হয়নি। কিন্তু এইখানে যদি 2 পয়েন্ট কোনো ভ্যালু বসানো হয়, তাহলে -2 পয়েন্ট আর +1, অর্থাৎ এই নেগেটিভ টার্মটা এই 1-এর থেকে বড়, অর্থাৎ এখানে রেজাল্টটা যেহেতু নেগেটিভ আসছে, তাহলে নিচে মাইনাস একটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা কখন অ্যারাইজ করছে? যখন এক্সের ভ্যালুটা কি না -3-এর থেকে বড় আর -2-এর থেকে ছোট। তার মানে কি, 3-এর থেকে বড়, -3-এর থেকে বড় এবং -2-এর থেকে ছোট, মানেই -3+, অর্থাৎ -3 ডান দিকে। এবার আমরা যদি সংখ্যা রেখা ভাবি, তাহলে -3 যদি এখানে হয়, তাহলে -2 এখানে, তাহলে কি এর বড় এর ছোট, তার মানে এরকম জায়গায় 2 পয়েন্টের ভ্যালু, সেই ভ্যালু আমরা এখানে পুট করে দেখেছি না এই উপরের পোর্শনটা পজিটিভ কিন্তু নিচের পোর্শনটা নেগেটিভ আসছে। এখানে ব্র্যাকেটটা দেওয়া হয়নি যদিও, সে যাই হোক, তাহলে নিচের ভ্যালুটা নেগেটিভ, ওই জন্য আমরা ফাংশনটাকে এইভাবে ডিফাইন করেছি। এরপরে আমরা কি করছি না লিমিট x টেন্ডস টু -3+ fx, তাহলে এই ভ্যালুর জন্য ফাংশনটা আমার এটাই ছিল, তাহলে সেই ফাংশনটা এখানে পুট করেছি আমি। তাহলে fx এর জায়গায় এই মানটা বসাতে পারি। বসানোর পরে এবার আমরা কি করছি না, আমরা এই যে -3+ অর্থাৎ কোন দিকের ভ্যালু, সেটার জন্য আমরা ফাংশনটাকে ডিফাইন করে নিয়েছি। এবার কি করব, ফাংশানে আমি এই লিমিটিং ভ্যালুটা পুট করব। তাহলে এখানে যদি লিমিটিং ভ্যালু পুট করা যায়, তাহলে -3 + 3, আর এখানে মাইনাস যেমন ছিল তেমন, তারপর এখানে -3 + 1 যেমন ছিল তেমন। তাহলে উপরের পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, তাহলে উপরটা যেহেতু 0, তাহলে নিচেরটা নন জিরো, তাহলে উপরেরটা 0 হওয়ার জন্য এটা 0 চলে এসছে। তাহলে আমার অ্যান্সার কত? অপশান এ 0। এরপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা তোমরা একটু খুব খেয়াল করে দেখবে বা খুব মন দিয়ে শুনবে। অঙ্কটা খুবই সহজ, কিন্তু একটু বোঝার আছে। কি না, লিমিট x টেন্ডস টু 1 x + x² + x³ .. x⁴n - n, আর নিচে আছে x - 1। এরপর আমরা কি করছি, লিমিট x টেন্ডস টু 1 যেমন ছিল তেমনই রেখেছি, আপ টু n টার্ম পর্যন্ত আমরা একই রেখেছি। তারপরে এই পার্টটার জন্য আমরা এইভাবে লিখেছি 1 + 1 + 1 n তম পদ পর্যন্ত। এবার কেন বলি, এবার আমরা জানি কি 1 + 1 অর্থাৎ দুটো 1 যোগ করলে 2 হয়, তাহলে 3টে 1 যোগ করলে 3 হবে, তাহলে 4টে 1 যোগ করলে 4 হবে। একই রকমভাবে n খানা যদি 1 যোগ করি তাহলে n হবে, তাহলে ওই জন্য n এর জন্য আমরা কি করেছি, n খানা 1-এর যোগ লিখেছি। এবার আমরা কি করছি না, এই পর্যন্ত আছে কি n খানা পদ, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পদ করে করে শেষ পর্যন্ত n খানা পদ। তো তারপরে এখানে আমার আছে n খানা 1, তার মানে প্রতিটা 1 একটা পার্টের সঙ্গে একটা সেপারেট করে দিতে পারি। তাহলে এই ব্র্যাকেটে তুলে এটা -1 -1 -1 -1 করে কত n খানা -1 পাবো। প্রতিটা -1 এই প্রতিটা টার্মের সঙ্গে আমি আলাদা আলাদা করে সেপারেট করে দিয়েছি। তাহলে এখানে -1 দিলে x - 1, তারপর প্লাস ছিল প্লাস দিলাম, এখানে দিলে x² - 1 যেমন ছিল দিয়েছে, এইভাবে সেপারেট করে লাস্ট পর্যন্ত x⁴n - 1 দিয়েছি, আর নিচের পার্টটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছি। ওকে, তারপরে কি করেছি, লিমিট x টেন্ডস টু 1 x - 1, আর এটাকে সূত্রে ভেঙেছি x² - 1 অর্থাৎ x² - 1², তার মানে x - 1 × x + 1 ফর্মুলা। একই রকমভাবে এটাকেও ফর্মুলা ভেঙেছি x - 1 × x² + x + 1 অর্থাৎ a³ - bq এর ফর্মুলা a - b × a² + ab + b², সেই ফরমেশন। একই রকম এবার আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে এই যে সূত্রগুলো আমরা যখনই অ্যাপ্লাই করছি দেখছি যে x - 1 লিখছি, আর তারপরের পাওয়ারটা কেমন হচ্ছে না, এইখানে যে পাওয়ারটা আছে তার ঠিক 1 পাওয়ার কম থেকে শুরু করে লিখছি, তারপরে 1 পর্যন্ত লিখি। এখানে ব্যাখ্যা করে বলি, তাহলে দেখো এইটার জন্য আমরা কি লিখেছি, x - 1 লিখেছি, আর তারপরে এর উপরের পাওয়ার কত 2, তাহলে 2 থেকে 1 কমালে 1 হবে, তাহলে x⁴1, তারপর +1 লিখে দিয়েছি। তাহলে এখানে কি হবে, এখানে দেখো ম্যাক্সিমাম পাওয়ার আছে 3 আছে, তাহলে 3 থেকে 1 কমালে 2, তাহলে 2, তারপরে x এর পাওয়ার 1, তারপরে কিছু নেই মানে 1, তার মানে সেইভাবে লিখেছি। প্রথমে x - 1 লিখেছি, আর তারপরে দেখো এর থেকে 1 পাওয়ার কমালে x² সেটা লিখেছি, তারপরের পাওয়ার x, আর তারপরে 1।
এইভাবে লিখেছি। তাহলে একই রকমভাবে যদি এটা ভাঙতে চাই তাহলে কী হবে, x-1 প্রথমে লিখে নেব, তারপর এর যা পাওয়ার আছে এখান থেকে 1 কমাবো, তাহলে কত, এখান থেকে 1 কমালে n-1 হয়ে গেল, লিখে দিলাম, তারপর প্লাস দিয়ে এর থেকে আরও 1 কমালে আগে -1 আরও -2, তারপরে এটা কিরকম n-3 হতো x⁻n-3, এরকম করে ডট ডট লাস্ট টার্ম কত হবে, লাস্ট টার্ম সেই গিয়ে আমার 1 হবে। এইভাবে আমি ভেঙে নিয়েছি। তারপর আমি কী করছি, x-1টা কমন নিয়েছি, তাহলে এখান থেকে x-1 কমন নিলে কি 1 আছে, এখান থেকে x-1 চলে গেলে কি x+1 পড়ে আছে, এখান থেকে x-1 এই টার্মটা পড়ে আছে, একই রকমভাবে এখান থেকে x-1 চলে গেলে এই টার্মটা পড়ে আছে, আর নিচেরটা যেমন ছিল তেমনই রেখেছি। আচ্ছা, তারপরে এবার আমরা দেখতে পাচ্ছি কি x-1 আমরা এলিমিনেট করতে পারি। কেন না, x এর ভ্যালু টেন্স টু 1, 1-এর কাছাকাছি, কিন্তু 1 তো নয়, তাহলে যেহেতু কাছাকাছি মানে 1 নয়, এক্স্যাক্টলি 1 যেহেতু নয়, তাহলে এখানে আমরা পুট করলে এটা 0 হবে না। এটা যদি একমাত্র এক্স্যাক্টলি 1 হতো তখন 1 থেকে 1 বিয়োগ করে 0 হতো, কিন্তু এই x এর ভ্যালু বলছে টেন্স টু 1, অর্থাৎ 1-এর কাছাকাছি, পুরোপুরি 1 নয়, অর্থাৎ এখানে ভ্যালু পুট করলে এটা কখনো 0 হবে না। তাহলে উপর নিচে নন জিরো পার্ট আমরা এলিমিনেট করতেই পারি, তা সেই জন্য আমরা উপর নিচে এলিমিনেট করে দিচ্ছি। তাহলে বাকি পড়ে থাকলো এই পার্টটা। এবার এখানে যদি আমরা ডিরেক্টলি ভ্যালু পুট করি, দেখবো এখানে 1 পুট করলে এটা 2 হবে, একই রকমভাবে এখানে ভ্যালু পুট করলে 1 + 1 + 3 হবে। তাহলে দেখো পদ কেমন আসছে, এটা প্রথম পদটা 1, তারপরে পদটা আসছে 2, তারপরে পদ 3। তাহলে এখানে আমরা খেয়াল করব কি, দুটো পদ থাকলে তার জন্য 2 আসছে, তিনটে পদ থাকলে তার জন্য 3 আসছে। তাহলে একই রকমভাবে লাস্ট পদটা কত হবে, n-খানা পদ থাকবে, কারণ আমরা দেখছি যখন কিউব ছিল তার রিমেনিং পার্টে 3টে পদ, যখন স্কোয়ার ছিল তার রিমেনিং পার্টে 2টো পদ, তাহলে একই রকম যার n পাওয়ার ছিল তার রিমেনিং পার্টে nটা পদ থাকবে। তাহলে একই রকম এই পদটা কত, n টার্ন, এটা n, তাহলে n-খানা 1-এর যোগফল কত হবে, এখানে n হবে, ওই জন্য এখানে n বসানো হয়েছে। তাহলে 1 + 2 + 3 + ডট 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 ওই n করলে, তাহলে এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে n × n + 1/2, এই ফরমেশন তৈরি হয়ে গেল। তাহলে আমাদের এখানে অ্যান্সার হলো অপশান সি, n × n + 1/2। ক্লিয়ার? ওকে, এরপর 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের উত্তরটা করার আগে আমরা এই ফরমেশনটা দেখব, লিমিট x টেন্স টু a x⁻n - a⁻n/x - a, এই ফরমেশনের জন্য উত্তর কত হয়, n × a⁻n-1, অর্থাৎ এই সূত্র যেটা আছে এই সূত্রর সঙ্গে যদি আমি মেলাতে চাই, তাহলে আমরা এখানে একটা খেয়াল করলে দেখব x এর ভ্যালু যদি এখানে পুট করি নিচেরটা 0, অর্থাৎ আনডিফাইন্ড আসছে, আবার এখানে যদি পুট করি এখানটাও 0 হচ্ছে, অর্থাৎ উপরটা 0 হচ্ছে। এবার আমরা এটাও জানি যে কোনো ভ্যালু যদি কোনো একটা এক্সপ্রেশানে পুট করলে যদি টোটাল ভ্যালু 0 দেয়, তাহলে বলতে পারি কি, ফর এক্সাম্পল আমি বলছি x এর ভ্যালু যদি আমি 3 পুট করে 0 পাই, তাহলে বলতে পারি x - a একটা এর উৎপাদক। একই রকমভাবে এখানে a পুট করতে যেহেতু আমি 0 পাচ্ছি, তাহলে বলতে পারি x - a এটা এর একটা উৎপাদক। তাই একই রকমভাবে আমি যদি এখানে 3 পুট করতে দেখছি এখানে আনডিফাইন্ড আসছে, তাহলে একই রকমভাবে দেখো আনডিফাইন্ডটাকে যদি রিমুভ করা হয়, তাহলে এটা যদি রিমুভ করতে হয় তাহলে উপরে নিশ্চয়ই একটা x - 3 পার্ট থাকা উচিত, কেননা নিচে যদি আমি ভ্যালু পুট করে দিই আনডিফাইন্ড চলে আসবে, কিন্তু এখানে তো ডেফিনাইট কোনো একটা ভ্যালু আছে এর, অর্থাৎ যেহেতু ভ্যালু নির্ণয় করা গিয়েছে তার মানে এই পার্টটা অবভিয়াসলি ভ্যানিশ করা হয়েছিল, তাহলে ভ্যানিশ করতে গেলে এই পার্টটা নিশ্চয়ই উপরে থাকা উচিত ছিল। তাহলে x - 3 পার্ট যদি উপরে থাকে তাহলে 3 বসালে কি x - 3 অর্থাৎ 3 - 3 হয়ে যাবে, তখন এটা পার্টটা 0, অর্থাৎ উপরের পার্টটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে সেই উপরের পার্টটা যেহেতু 0 হচ্ছে সেই রিলেশনটা আমি কাজে লাগাবো, কিভাবে না, লিমিট x টেন্স টু 3, তাহলে এই পার্টটা যদি বসাই তাহলে 0 হচ্ছিল, সেটা আমি কাজে লাগাচ্ছি কিভাবে। এবার এখানে x এর ভ্যালু পুট করে দিলে কত, 9 × α, 9α - β = 0, তাহলে এখান থেকে বিটার ভ্যালু কি পাচ্ছি, বিটার ভ্যালু যদি সাইড ওভার করি পজিটিভ হবে, তাহলে সেক্ষেত্রে পাচ্ছি কি β = 9α। তারপরে কি করা হয়েছে না, এবার অঙ্কে চলে আসছি, লিমিট x টেন্স টু 3 α(x² - β/x - 3 = 12। তাহলে এবার আমরা তো বিটার ভ্যালু আগেই বের করেছি 1 নম্বর ইকুয়েশনে, তাহলে বিটার জায়গায় বিটার ভ্যালু পুট করে দিচ্ছি। এবার আলফাটাকে কমন নেওয়া হয়েছে, x² - 9 হলো এই ব্র্যাকেটের মধ্যে, আর নিচে x - 3 যেমন আছে থাকলো। তারপরে কি করা হয়েছে, যেহেতু আলফাটা এখানে রেখেছি, এবার এই আলফাটা এখানে নিচে রাখলাম, x² - 9, অর্থাৎ এটা লিখতে পারি x² - 3², 9টাকে তো 3² লিখতে পারি, তাহলে a² - b² ফর্ম, তার মানে a - b a + b করলে কী হবে, x - 3 × x + 3।
ওকে, এরপর আমরা জানি কি যে এক্সের ভ্যালু 3-এর কাছাকাছি কিন্তু এক্স্যাক্টলি 3 নয়, তার মানে এখানে বসালে এটা কোনো দিন 0 হবে না। তাহলে যেহেতু নন জিরো পার্ট, তাহলে উপর নিচে x-3 আমি এলিমিনেট করতে পারি, সেই লজিকটা আমি পাশে লিখে দিয়েছি। তাহলে এই পার্টটা এলিমিনেট করলে থাকবে কি x+3। তাহলে একই রকমভাবে লিমিট যেমন ছিল তেমন তো রাখছি বরাবরই। এবারে আলফা থাকলো, এটা লিখলাম যেহেতু x-3 এলিমিনেট হয়েছে। এরপরে এই এক্সের যে লিমিটিং ভ্যালু সেটা এখানে পুট করছি। তাহলে এখানে যদি পুট করা হয় তাহলে 3 + 3 কত 6 হবে, তাহলে 6 আলফা পুট করার পরে 6 আলফা = 12, তাহলে আলফা = 2। 6 দিয়ে ডিভাইড করে 2 আসবে, এবং এই 2 যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটা যদি আমি 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিই তাহলে সেক্ষেত্রে এখানে 2 পুট করলে 9 × 2 কত হবে 18, তাহলে বিটা = 18, আলফা = 2। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে যে অপশান সি। ওকে, এরপর 9-এর অঙ্কে যদি আমরা দেখি যে লিমিট x টেন্স টু -12 2x² - 3x + 1/2x - 1। এবার উপরের পার্টকে আমি যদি উপরের পার্টে যদি আমি x এর ভ্যালু অর্থাৎ এই -12 পুট করে দিই তাহলে দেখব উপরের পার্টটা 0 আসছে, একই রকমভাবে নিচের পার্টটা 0 আসছে। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি করি না উপরেরটাকে মিডল ব্রেক করার চেষ্টা করি। উপরেরটাকে আমরা মিডল ব্রেক করেছি, মিডল ব্রেক করতে দুটো ফ্যাক্টর পেয়েছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে 2x - 1 2x - 1 একই আছে, এই দুটোকে আমরা এলিমিনেট করতে পারবো। কেন না x এর ভ্যালু -12-এর কাছাকাছি, এক্স্যাক্টলি -12 নয়। তাহলে সেক্ষেত্রে এখানে এক্স্যাক্টলি -12 যেহেতু নয়, তাহলে -12-এর থেকে কাছাকাছি কোনো ভ্যালু যদি এখানে আমি পুট করি তাহলে এই নিচের পার্টটা টোটাল পার্টটা কখনোই কিন্তু 0 আসবে না। তাহলে যেহেতু নন জিরো পার্ট তাহলে উপর নিচে আমি একই রকমভাবে এলিমিনেট করেই দিতে পারি। তাহলে এলিমিনেট করে দিলে এই পার্টটা পড়ে থাকলো। এবার সেখানে আমি যদি ভ্যালুটা পুট করে দিই x টেন্স টু -12, এই -12 ভ্যালুটা এখানে পুট করে দিলে সেক্ষেত্রে আমার রেজাল্ট দিচ্ছে কত -3/2। তাহলে এখানে আমার অ্যান্সার হলো অপশান সি। চলে আসি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটা কি আছে লিমিট x টেন্স টু 1 cos π/2 √x² - 2x + 2। ওকে, এবার আমরা যদি x এর ভ্যালু এখানে ডিরেক্টলি পুট করে দিই তো নিচে কোনো পার্ট নেই, তাহলে আনডিফাইন্ড আসার কোনো প্রশ্নই নেই। নিচে যদি 0 আসে তবে তো আনডিফাইন্ড হবে, আর এখানে তো নিচে কোনো পার্টই নেই, তাহলে 0 আসার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এখানে আমি ডিরেক্টলি ভ্যালু পুট করে দিতে পারি, সেই জন্য ডিরেক্টলি ভ্যালু পুট করে দিচ্ছি। এবারে আমরা এখানে দুটো পার্টে ভাগ করে নিয়েছি, এই পার্টটা একটা ভাগ করেছি, এই পার্টটা একটা ভাগ করেছি। তাহলে এখানে তো যেহেতু এখানে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা এখানে চলে এলো। এখানে তো আর কোনো এক্স পার্ট নেই যে যেখানে ভ্যালুটা বসাবো, তাহলে এই পার্টটাই থেকে গেল। এবার এখানে যদি ভ্যালু পুট করে দিই আমি 1² - 2 × 1 + 2, সেক্ষেত্রে ভ্যালু আসছে এখানে কত, এটা -2 + 2 এলিমিনেট হয়ে যাবে, গিয়ে 1 হবে। √1 মানে 1, 1 × cos π/2 মানে cos π/2 রেজাল্ট দেবে, এবং cos π/2 ভ্যালু কত আমরা জানি 0। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশান এ 0। চলে আসি 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন বলেছে লিমিট h টেন্স টু 3 কিউব রুট অফ 2h² - 3h - 1। এবার এক্ষেত্রেও যেহেতু নিচে কোনো পার্ট নেই, তাহলে উপরের পার্টটা আমি যদি ডিরেক্টলি লিমিটিং ভ্যালু পুট করে দিই, যদি 0 আসে তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ নিচে তো আমার 0 আসবেই না, কারণ নিচে কোনো 0 পার্ট নেই। তাহলে সেক্ষেত্রে আমি ডিরেক্টলি ভ্যালু পুট করতেই পারি, সেই জন্য আমি ডিরেক্টলি ভ্যালু পুট করেছি। এই যে 2 আছে, এখানে 3 পুট করার পরে h² ছিল অর্থাৎ 3² দিয়েছি, একই রকমভাবে এখানে ভ্যালু পুট হয়েছে। আর কিউব রুট মানে পাওয়ারে 1/3 আমি লিখতেই পারি সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এই পার্টটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 18 - 9 - 1, তাহলে 18 - 9 - 1 টু দি পাওয়ার 1/3 ছিল আগে, বসিয়ে দিয়েছি। এবার -9 - 1 মিলে -10, তাহলে 18 থেকে 10 বিয়োগ করলে 8 হবে, আর পাওয়ারে 1/3, তাহলে 8টাকে লিখতে পারি 2 এর কিউব, আর 1/3 আগেই ছিল। এবার আমরা জানি কি পাওয়ার তার হোল পাওয়ার হলে এই দুটো গুণ হয়, তাহলে 3 × 1/3 গুণ করলে কোনাগুনি কেটে গিয়ে 1 হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 মানে 2 রেজাল্ট দেবে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে কত অপশান বি। ওকে, এরপরে 12 নম্বর প্রশ্ন লিমিট h টেন্স টু 1 2h² - 2h + 9 টু দি পাওয়ার 3/2। এখানে আমি কি করেছি না ডিরেক্টলি ভ্যালু পুট করে দেবো। কেন না সেই একই রকম, এখানে নিচে তো কোনো পার্ট নেই, তাহলে নিচে 0 কোনো দিন আসবে না, তাহলে সেক্ষেত্রে আমরা উপরে ডিরেক্টলি ভ্যালু পুট করতে পারি, সেটাই করেছি 2। তারপর এখানে 1 বসে 1² মাইনাস একই রকমভাবে ডিরেক্টলি ভ্যালুগুলো পুট করার পরে পাওয়ার যেমন ছিল তেমন রেখেছি। এবার এখানে ক্যালকুলেশন করলে কত হবে 1 1 × 2 2, তাহলে 2 × 1 2, এখানে মাইনাস ছিল মাইনাস আছে, আর এখানে 9 ছিল 9 আছে, তাহলে 2 - 2 এলিমিনেট হয়ে যাবে, এটা 3 থাকবে, পাওয়ার 3/2 ছিল বসিয়ে দিয়েছি। একই রকমভাবে নিচে যখন 2, তার মানে বলতে পারি এটা √9 টু দি পাওয়ার 3,
সেটাই লিখেছি আমি। আচ্ছা √9 মানে আমরা 3 জানি, আর কিউব থাকার জন্য 3 কিউব 27, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কত আসবে? অপশান সি 27। এরপর আসি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে দেখছি নিচের রুট আছে, আর যদি ভ্যালু পুট করি তাহলে নিচেরটা দেখো √1 মানে কত 1, আর -1 0 হয়ে যাবে, তাহলে নিচের পার্ট ছিল আনডিফাইন্ড, তাহলে এই আনডিফাইন্ড হয়ে যাচ্ছে বলে এটাকে আমার যদি অ্যান্সার বের করতে হয় অর্থাৎ সলিউশন করতে হয়, সেক্ষেত্রে আমি কি করব না এর অনুবন্ধীকরণী দিয়ে উপর নিচে আমি গুণ করেছি, অর্থাৎ √x + 1 দিয়ে উপর নিচে আমি গুণ করলাম। তাহলে √x + 1 দিয়ে যদি উপর নিচে গুণ করি তাহলে কি হচ্ছে না দেখো উপর √x + 1 এমনিই কেটে যাবে, তাহলে যা ছিল সেটাই থাকবে। এতে আমার সুবিধাটা কি হচ্ছে, তাহলে a - b × a + b ফরমেশন, অর্থাৎ a² - b² ফরমেশন, তাহলে এটাকে স্কোয়ার করলে শুধু x হবে, আর -1কে স্কোয়ার করলে 1। এবার দেখো x এর মান তো 1 এর কাছাকাছি, এক্স্যাক্টলি 1 নয়, তাহলে এখানে বসালে এটা নন জিরো পার্ট, তাহলে উপর নিচে এলিমিনেট হয়ে যাবে, পড়ে থাকবে এই পার্টটা। এবার এখানে আমি ডিরেক্টলি x এর জায়গায় x এর ভ্যালু পুট করে দেবো, তাহলে √1 পুট করলে √1 + 1, √1 মানে 1, 1 + 1 2, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে কত? অপশান এ 2। ওকে, এরপর 14 নম্বর প্রশ্ন, লিমিট x টেন্স টু 4 √x - 2/x - 4। এটাও একই রকমভাবে x এর যদি লিমিটিং ভ্যালু এখানে পুট করি নিচেরটা 0 হয়ে যাচ্ছে অর্থাৎ আনডিফাইন্ড, তাহলে এটাকে তাড়ানোর জন্য আমরা কি করছি না এই √x - 2 দিয়ে √x + 2 দিয়ে উপর নিচে আমরা গুণ করে নিয়েছি। এতে আমার সুবিধাটা কি হচ্ছে, উপরের পোর্শনটা কি হচ্ছে a - b × a + b ফরমেশন, অর্থাৎ a² - b² ফরমেশন যদি আনি এটাকে স্কোয়ার করলে কত x হয়ে যাবে, এটাকে স্কোয়ার করলে 4 হয়ে যাবে, তাহলে a² - b² ফর্ম থেকে আমি পেলাম x - 4। এবারে x - 4, x এর ভ্যালু তো টেন্স টু 4 মানে এক্স্যাক্টলি 4 নয়, তার মানে এখানে পুট করলে এটা 0 আসবে না, তাহলে ওই জন্যে যেহেতু এটা নন জিরো পার্ট তাহলে উপর নিচে আমি এলিমিনেট করে দিতেই পারি, দিলে আমার থাকবে এই পার্টটা, সেটা আমি লিখেছি, তাহলে 1/√2 + 2। এরপরে আমরা কি করছি না x এর ভ্যালুটা ডিরেক্টলি এখানে পুট করে দিচ্ছি, দিলে √4 মানে 2 আসবে, তাহলে নিচে 2 + 2 মানে 4, তাহলে নিচে 2 1/4, তাহলে আমার এখানে অপশান কত? অপশান সি, এই অপশান হচ্ছে অ্যান্সার হবে আমার অপশান সি 1/4। এবার এই 15 নম্বর প্রশ্নে লিমিট x টেন্স টু 2 x⁵ - 32/x - 2। এটা তো সহজ, একেবারেই আমি 32টাকে লিখে দিয়েছি 2⁵/x - 2। এবার আমি সেই সূত্র কি না লিমিট x টেন্স টু a x⁴ - a⁴n/x - a, সেই ফর্মেই আছে, তাহলে এর জন্য আমি কি লিখি n a⁴n - 1, তাহলে n বলতে এখানে 5, তাহলে 5, তাহলে a⁴ বলতে আমার এখানে আছে কি 2⁴n - 1 বলতে আছে 5 - 1, বসিয়ে দিয়েছি, 5 যেমন আছে রেখেছি, 2⁵5 - 1 4, তাহলে 2⁴ কত 16, তাহলে 16 × 5 80, তাহলে আমার এখানে অ্যান্সার অপশান ডি 80। ওকে, এরপর 16 নম্বর প্রশ্ন, লিমিট x টেন্স টু 3 x⁵ - 27/x² - 9। এটা আমি কি করছি লিমিট x টেন্স টু 3 যেমন আছে রেখেছি, এটা x³ - 27কে লিখতে পারি 3³ আর এটাকে 9টাকে লিখতে পারি 3², তাহলে সেইভাবে ভাঙলে x² - 3² মানে x + 3 × x - 3 ভেঙে নিয়েছি। আচ্ছা, এটা যদি এবার ভেঙে নিই, এবার আমি কি করেছি না x এর পাওয়ার, এটার পাওয়ার এখানে লিখেছি, আর এই পার্টটাকে আমি যদি ডিরেক্টলি ভ্যালু পুট করি তাহলে এটা তো 0 নয়, তাহলে এখানে আমি 0টা ডিরেক্টলি ভ্যালু পুট করতে পারি। আর এই পর্যন্ত পোর্শনটা কেমন হয়েছে x⁴ - a⁴n/x - a, অর্থাৎ n a⁴n - 1, অর্থাৎ n a⁴n - 1 লিখে দিয়েছি এই ভ্যালুটা। আর এখানে ভ্যালু যেহেতু পুট করলে আমার 0 আসছে না, তাহলে এখানে আমি ডিরেক্টলি ভ্যালুটা পুট করলে কত 3 + 3 নিচে, সেই জন্য লিখে দিয়েছি। তাহলে এর ক্ষেত্রে ক্যালকুলেশন করলে এটা 3, এটা 3², এখানে 1/6, তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করি 3² 9 × 3 মানে 27 × 1/6, তার মানে আলটিমেটলি 9/2, তাহলে আমার অপশান কত অ্যান্সার হবে আমার অপশান এ 9/2। তোমরা এখানে এক কাজ করতে পারো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে দুটো পার্টে ভেঙে নিতে পারো, লিমিট x টেন্স টু 3 এই পর্যন্ত একটা পার্ট, তারপর আবার লিমিট x টেন্স টু 3 1/x + 3 বলে একটা পার্ট করে নিতে পারো, তারপর ভ্যালু বসালে এইটাই আবার রেজাল্ট দেবে, সেক্ষেত্রেও করতে পারো। আচ্ছা, এরপর 17 নম্বর প্রশ্ন, লিমিট h টেন্স টু 0 3h² - 2h/h। তাহলে এখানে যেহেতু h কমন আছে আমি h কমন নিতে পারি,
নিলে এইচ কমন নিলে এখান থেকে একটা এইচ গেলে 3h থাকবে, এখান থেকে এইচ গেলে -2টা আছে, নিচে এইচ যেমন আছে রাখলাম। এবারে এইচ টেন্স টু 0 মানে এই জিরোর কাছাকাছি, একটালি 0 নয়, তার মানে নিচেরটা নন জিরো পার্ট, সেটা আমি এখানে লিখে দিয়েছি, ওই জন্য উপর নিচে এইচ এলিমিনেট করতে পেরেছি। তাহলে থাকলো এই পার্টটা। এবার এখানে আমি ডিরেক্টলি এইচের ভ্যালু যেটা আছে পুট করে দিয়েছি, তাহলে 3 × 0 0 আর -2, তার মানে 0 - 2 আলটিমেটলি হবে -2, অর্থাৎ এক্ষেত্রে আমি অ্যান্সার পাবো কত? অপশান ডি -2। এরপর আছে 18 নম্বর প্রশ্নে, লিমিট এক্স টেন্স টু 16 x টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 বাই এক্স মাইনাস 16। সেক্ষেত্রে সেই একই রকম ফরমেশন এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ, তাহলে সেক্ষেত্রে আমি অ্যান্সার কী হবে? n a টু দি পাওয়ার n মাইনাস 1। এবার এখানে ক্যালকুলেশন করলে 1/4, তারপরে 16 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 ক্যালকুলেশন করলে হবে -3/4। তাহলে একই রকমভাবে এটা ক্যালকুলেশন করবো, 16টাকে লিখবো 2 টু দি পাওয়ার 4 লিখতেই পারি, 2 টু দি পাওয়ার 4 মানেই 16 আর -3/4। আচ্ছা, এরপরে দেখো পাওয়ার তার হোল পাওয়ার এই দুটো যদি গুণ করি তাহলে উপরের 4 নিচের 4 এলিমিনেট হয়ে -3 থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার -3 আর 1/4। আর 2 টু দি পাওয়ার -3 মানে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 3 সূচকের নিয়ম অনুযায়ী, আর 1/2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে 1/4 আগেই ছিল আর 1/8, তাহলে কী হবে? 1/32। এটাই আমার অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে কি যে অপশান এ 1/32। থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তী এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক ও কমেন্ট করবে, এবং যদি মনে হয় এই ভিডিওটি অন্য কারোর কাজে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, গুড বাই।